সো এভরিওয়ান, আজকে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে দেখতে পাবেন সোনার পাহাড় এবং নতুন নতুন খাবার। এমনকি ওখানকার এই বিরাট জঙ্গলে রয়েছে বিরাট হাতি এবং অজগর সাপও দেখা যায়। রাত 8টা বাজলেই সেই গ্রাম পুরো নিস্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, তাহলে চলুন বেশি আর কথা না বাড়িয়ে ছোট্ট এই ভিডিওটি প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি সাইনু। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ করবে না, করলে লস হবে গুরু। আর আজকের আমাদের যাত্রাটা করলাম মেচেদা থেকে শুরু। দুপুর 12টা ট্রেন ঢুকলো 1টার পরে। কিন্তু কিছু তো আর করার নেই, তাই না? আর হ্যাঁ, আজকে কোথায় যাওয়া হচ্ছে সেটাই তো বলা হয়নি। বলছি আগে ব্যাগটা তো উপরে তুলে দিই। তো আজকে আমরা যাচ্ছি সেই ঝাড়গ্রামে। আর ট্রেন খড়গপুর পৌঁছানোর আগেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। আর ততক্ষণে খিদেটাও বেশ পেয়েছে, তাই জন্য আমরা আর বেশি দেরি না করে চলে গেলাম লাঞ্চের দিকে। আমরা মোট 4 জন রয়েছি, অর্থাৎ চাচু, জনাব মাওলানা মুনির আব্বাস সাহেব, রাকিব দা, ছোট ভাই সাবদার এবং আমি। ট্রেন খড়গপুর ছাড়তেই আমরা খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টিটা অনেকটা ধরেছে। আর আমি ট্রেন থেকে উকি মেরে দেখছিলাম জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যেই ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ট্রেনটির কি অবস্থা। এটা ছিল ভারতের অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনার একটি। সম্ভবত এই ঘটনাটি 2010 সালের, আমার ঠিক মনে পড়ছে না। আপনাদের যদি জানা থাকে সঠিকটা তাহলে জানিয়ে যাবেন। প্রায় 140-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এই যে দেখুন, এই হলো জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় কি অবস্থা হয়েছে। এই সব দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন, অর্থাৎ ঝাড়গ্রাম। যখন ট্রেন থেকে নামলাম তখন প্রায় 4টে বাজে। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক বিকাল 4টে। আমরা সবে নামলাম ঝাড়গ্রাম স্টেশন। গতবারে যখন এসেছিলাম এই যে দোকানটায় আমরা লস্যি কিনে খেয়েছিলাম, বাট এবারে দোকান বন্ধ। আর দ্বিতীয়ত আজকের ওয়েদার খুব ভালো, গরমটা অত নেই। আগের বারে যেই সময় এসেছিলাম প্রচণ্ড গরম, আর আজকে এই দিনে বৃষ্টি হচ্ছে। আমরা ঝাড়গ্রামের যেই জায়গায় যাব, সম্ভবত সেই জায়গার নাম হলো গোলাশুলি। ওখানে যাওয়ার জন্য কয়েকটা স্টেপ রয়েছে, যেমন এখান থেকে টোটো, টোটো থেকে বাস, বাস থেকে আবার টোটো। এত সব ঝামেলায় না গিয়ে টোটোওয়ালা কাকুর সাথে কথা হয়ে গেল যে পুরো গোলাশুলিতে আমাদের পৌঁছে দেবে। আর ধীরে ধীরে আমরা জঙ্গলের ভেতরের দিকে প্রবেশ করছিলাম। আর আমরা জানি ঝাড়গ্রামের এই ভেতর দিকে অনেক আদিবাসী বসবাস করে, লোকালয় খুব কম আর মানুষের আনাগোনা খুবই কম। দেখতেই তো পাচ্ছেন শুধু জঙ্গল আর জঙ্গল। যাই হোক, এইভাবে প্রায় 1.5 ঘন্টা টোটো করে আসার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম ঝাড়গ্রামের ধোলাশুলি। আমরা সবে নামলাম ঝাড়গ্রাম স্টেশন থেকে, প্রায় 22 কিলোমিটার। এখন ঘড়ির কাঁটায় 5টা 22, অর্থাৎ 5:30 বাজে। সবে এলাম। আর এই যে দাদা আসছে দেখছেন, এই দাদার বাড়িতেই আমরা এসেছি। ওখানে পৌঁছে ফ্রেশ হয়ে হালকা পাতলা ঠান্ডা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই জঙ্গলের দিকে। এখানে হাতি দেখা যায় এই জঙ্গলে, ঝাড়গ্রামের জঙ্গল। আর এই যে এগুলো ছোট হাতি, হাতির বাচ্চা, হাতির বাচ্চা। এই যে কাজু বাদাম গাছ, কাজু বাদাম। এটা হচ্ছে পাহাড়, পিঁপড়েদের পাহাড়, বিরাট বড় পাহাড়। আর হ্যাঁ, গত কয়েকদিন আগেই নাকি এই জঙ্গলে অজগর সাপ দেখা গিয়েছিল। গ্রামবাসীরা সবাই মিলে সেই সাপকে মেরে ফেলেছে। আর মেন হলো এই জঙ্গলে বিশেষ করে বড় বড় হাতি দেখা যায়। মাঝে মধ্যেই এই জঙ্গলে হাতি দেখা যায়, তবে সবাই মিলে হাতিকে তাড়া করে। সবাই বাজি বা পটকা, লাঠি সোঁটা নিয়ে হাতিকে তাড়া করে, কারণ গ্রামে ঢুকে গেলে সমস্যা হয়ে যাবে। যদিও পুরো জঙ্গলের ভেতরে এই গ্রাম। এখান থেকে ঝাড়খণ্ড কতটুকু? ঝাড়খণ্ড সামনে এই পাশে আছে। মানে হেঁটে হেঁটে আমরা চলে যেতে পারবো, তাই তো? না, হেঁটে যেতে পারবে। হেঁটেও নাই। ঝাড়গ্রাম টু ঝাড়খণ্ড পায়ে হেঁটে। এই জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখলাম বিড়ি গাছ, বিড়ি, বিড়ি পাতা। এই যে এই পাতা থেকে নাকি বিড়ি হয়। কি মাটি চুরি হয়েছে নাকি? ও আচ্ছা, পাথর নিয়ে গেছে। এই সিরিয়াস? কোথায়? এই সামনে। আদা ফোনে ফটো আছে, দেখাও তো। অজগর কি মেরেছিল? আমার থেকে 2 ডবল মনে হচ্ছে।
হুম। মনে হচ্ছে হবে, মেপেছিলাম তো মনে হচ্ছে একটা ডাং আচ্ছা, ওইখানটাই ছিল, ওই সামনে। এখন অনেক দিন হয়ে গেছে না। এই জঙ্গলে আবার অজগরও দেখা যায়। ওই যে আগেই বলেছিলাম না যে এই জঙ্গলে অজগর সাপ দেখতে পাওয়া যায়। গত কয়েকদিন আগে যেই সাপটাকে এই জঙ্গলের মধ্যে মারা হয়েছিল সেই সাপটা প্রায় 10 থেকে 12 ফুটের মতো বড় ছিল। এখানে নাকি সাপ থাকে বলছে। আবার ওই যে ওখানেই দেখেন বড় মতো একটা রয়েছে, ঢিবি বলা হয় মাটির গর্ত, দেখতে পাচ্ছেন তো। আমরা জঙ্গল থেকে এবার ধীরে ধীরে বেরিয়ে আসছি, কেননা অন্ধকার হয়ে আসছে। তারপর সবাই মিলে বেশ কয়েকটা ছবি তোলা হলো। এবার বাড়ি ফেরার পালা। আমাদের জঙ্গল ঘোরা কমপ্লিট, মানে কোনো রকমে একটু ঘোরাঘুরি করলাম। এখন 6:30 বেজে গিয়েছে। এবার আমরা ব্যাক করছি জঙ্গল থেকে। আমরা প্রায় 6 জন রয়েছি। রুমে পৌঁছে নামাজ পড়ে ওখানে নাস্তা করতে বসে গেলাম। ছাঁকা পিঠে, ছোট ছোট পকোড়ি। আচ্ছা, না এখন তো আমি ঝাড়গ্রামের পকোড়ি, চলেন টেস্ট করি। সন্ধ্যার নাস্তা করার পর সেদিনকার আলোচনা পর্ব শুরু হলো। बेटी जब अपने बाप को पहचाना सकी, आवाज आवाज की सकीना ने रोक दी। আল্লাহ রসুল বলছে সব থেকে কৃপণ ব্যক্তি সেই, কৃপণ মানে জানেন তো, যারা বখিল, সব থেকে কৃপণ ব্যক্তি সেই যে আমার নাম শুনলো, মানে রসুল বলছেন আমার নাম শুনলো অথচ আমার নামে দরুদ পড়লো না, সে সব থেকে কৃপণ ব্যক্তি। আর এই যে এখন রাত 8:07 বাজে, আর একটু আগেই আলোচনা পর্ব শুরু হয়েছে। এবং আল্লাহ রসুলের, আমরা সবাই মনে করছি এটাই আল্লাহ রসুলের, আমরা সবাই মনে করছি এটাই দিন ইসলাম। যে যেমন ভাবে করছে দিন ইসলাম মানছে, সেটাই গিয়ে কাল হাসরের ময়দান দাঁড়িয়ে গেছে, এইভাবে দেখালাম বা এইভাবে দেখালাম, কি এইভাবে দেখালাম, উনি আমিও মুসলমান, উনিও মুসলমান, ইনিও মুসলমান, সবাই মুসলমান, কিন্তু এবাদতের ক্ষেত্রে সব পার্থক্য হয়ে গেল কেন? চাচু বেশ কিছুক্ষণ আলোচনা করার পর আমি ছোট্ট করে একটি মার্সিয়া পড়লাম। দেন জনাব মাওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব। সেই জন্য আজ ইরান মাথা নত করেনি। তাহলে আমাদেরকে যদি আমরা কোরআনকে মানি, বুঝতে পেরেছেন যে যাদের কাছে শুধু কোরআন আছে তাদের কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আটকে আছে। এই কোরআন আর আহলে বাইতকে একসাথে নিলে আমাদের দ্বীন পরিপূর্ণ, এটাই বলে আকীদা। এইভাবেই মাওলানা সাহেব কিছুক্ষণ আলোচনা করার পর সেদিনকার মজলিস দোয়া খায়ের করে শেষ করলেন। তবে এই আলোচনা আমি ফেসবুকে আলাদাভাবে আপলোড করে দেব, আপনারা দেখে নেবেন। এনিওয়ে সেদিনকার মজলিস শেষ হয় রাত প্রায় 9:30টার মধ্যে। আমরা খাওয়া দাওয়া করলাম সবাই, মানে তাবারুক খেলাম। এখন বাজে রাত 11:20। আমরা খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করছি আর কি। আমি আর রয়েছে আমাদের রাকিব দা, ছোট ভাই সাবদার। আর এই যে আমাদের দাদা রয়েছে। হ্যাঁ, এবার আমরা ঘুমাতে যাব। অনেক রাত হয়েছে, প্রায় 11:30টার মতো বাজে। খাওয়া দাওয়া শেষ, ঘুমাতে যাব। ঘুম পেয়েছে, সারাদিন জার্নি করে অনেক টায়ার্ড। চলুন, দেখা হচ্ছে আমাদের আগামীকাল। পরের দিন একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করার পরেই দেখলাম আমাদের টোটো চলে এসেছে। সেই টোটো ধরে আমরা সকালে ঠান্ডা পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম সোনার পাহাড়ের দেশে। দেখছেন যত দূর চোখ যায় শুধু সোনায় ভরা। ঝাড়গ্রামের এই লাল মাটির টিলাগুলিকে দূর থেকে দেখলে মনে হবে যেন সত্যিই সোনার পাহাড়। সূর্যের আলো পড়তেই পুরো পাহাড় সোনালী আভায় ঝলমল করে ওঠে। এই লাল মাটির পথ একটু ছাড়িয়ে গেলেই শুরু হলো ঝাড়গ্রামের বিস্তৃত জঙ্গল। দুই পাশে সারি সারি আকাশ ছোঁয়া গাছ, আর মাঝখান দিয়ে চলে গেছে একেবারে পরিষ্কার নির্জন রাস্তা। চারপাশে এমন এক নীরবতা যেন প্রাকৃতি এখানে একমাত্র সঙ্গী। এই জঙ্গলেই বহুবার বুনো হাতির দলকে রাস্তা পারাপার করতে দেখা যায়। আর এই জঙ্গলটা আসলে এত সুন্দর বলে বোঝানো যাবে না। গভীর জঙ্গলের বুক চিরে
এগিয়ে যাওয়া এই রাস্তা যেমন রোমাঞ্চকর ঠিক তেমনই অপূর্ব সুন্দর। ভেবেছিলাম এখানে নেমে কয়েকটা ছবি তুলবো, কিন্তু ট্রেনের জন্য আর তা হলো না। যাই হোক, কি আর করা। 8:40-এর মধ্যে আমরা চলে এলাম ঝাড়গ্রাম স্টেশন। এবার টিকিট কাটা হবে অ্যান্ড ট্রেন ধরে, তাই তো সর্দার? আবারও ট্রেন লেট, অর্থাৎ প্রায় 1 ঘন্টা পরে ট্রেন ঢুকলো। এখন 9:26, আমাদের ট্রেন সবে ঢুকলো। আর এই যে আবারও আপনাদের দেখিয়ে দিই সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের অবস্থা। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা এতটুকু। আমি তো ঝাড়গ্রামে গিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়ে এলাম, তবে আমারও তো জানতে ইচ্ছা করে যে আমার এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন। তাহলে আর দেরি কিসের, ঝটাপট কমেন্টে গিয়ে জানিয়ে দিন এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াই মনে রাখবেন। তাহলে আজকের মতো বাই।